নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল মার্গারেট থ্যাচার। থ্যাচার বলতেন, ভাষণ দেওয়ানোর থাকলে কোনো পুরুষকে বলুন, আর কাজ করানোর থাকলে মহিলাকে বলুন। তবে পুরুষরা কাজ করেন না বা মহিলারা ভাষণ একেবারেই দেন না, এমনটা বোধহয় জোর গলায় কেউই বলতে পারবেন না। কিন্তু নারী দিবসে এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে জীবন হোক বা জীবিকা, নারী সত্যি দ্য বস। তারা সিংহাসনে বসতে জানেন, সিংহাসনের চাবিকাঠি নিজেদের হাতে রাখতেও জানেন। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা লাখপতি দিদি, এসবই আসলে এই চাবিকাঠি পাওয়ারই চেষ্টা। প্রায় ২৫০০ বছর আগে এক গ্রিক দার্শনিক বলেছিলেন, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনই প্রকৃতির ধর্ম। প্রকৃতি ঋতু বদলায়, আর রাজনীতি দল বদলায়। ভোটের বাজনা বাজলেই শুরু দল বদলের খেলা। কারো মুখে অভিমান, কেউ আবার দলের কাছে ক্ষুব্ধ। বদলের মরশুম, নতুন দল, নতুন জার্সি, কারো আবার ময়দানি নতুন। এজলাস থেকে জনতার আদালত, খবর বড়, প্রশ্নগুলো আরো বড়। আসলে রাজনীতির প্যাঁচ বড়ই জটিল। ভোটার শব্দেরও এখানে নানা অর্থ হয়। কারো কাছে ভোটার মানে জাতপাতের অঙ্ক, কারো কাছে ভোটার মানে সবার আগে মহিলা। ২১-এর পর ২৪-এও রাজনীতির নজর সেই অর্ধেক আকাশেই। নরেন্দ্র মোদীর গর্জন হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন, সব মঞ্চেই মহিলা মন জয়ের চেষ্টা। লাখপতি দিদি নাকি বাংলার দিদি, কোন কৌশলে খেলা ঘোরে সেটাই এখন দেখার। একদমই ঠিক, মহিলা মন জয়ের চেষ্টা প্রত্যেকেরই। ভোটের মরশুম মানেই ভাষণের লড়াই, মোদির গ্যারেন্টি বনাম দিদির গ্যারেন্টি। একদিকে একের পর এক সভায় নরেন্দ্র মোদীর গর্জন, অন্যদিকে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। উন্নয়নের খতিয়ান থেকে অভিযোগের পাহাড়, সব ফ্রন্টেই রয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। এরই মধ্যে শুরু হয়েছে দলবদলের পালা, এই ফুল থেকে ওই ফুল। প্রশ্নটা যদি রয়েই গেছে যে নেতারা জার্সি বদলান, কিন্তু ভোটার কি জার্সি বদলাতে পারেন? আমাদের আজকের মোশন, ভোট বঙ্গে বইছে হাওয়া, শুরু নেতাদের আসা যাওয়া। আমাদের আজকের মোশন আরেকবার বলে দিই, ভোট বঙ্গে বইছে হাওয়া, শুরু নেতাদের আসা যাওয়া। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে বলার জন্য অর্চনা মজুমদার। অর্চনা দি, আপনাকে স্বাগত। রয়েছেন বামেদের পক্ষে বলার জন্য অনিন্দিতা সর্বাধিকারী। অনিন্দিতা, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূলের পক্ষে বলার জন্য জুঁই বিশ্বাস। জুঁই, আপনাকেও স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বসুন্ধরা গোস্বামী, তৃণমূলের পক্ষে বলার জন্য। পাশে রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেসের পক্ষে বলার জন্য। এবং আমার ডান থেকে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে বলার জন্য। আমি একটু সংশোধন করে নিচ্ছি, আমি বামেদের পক্ষে বলতে আসিনি, আমি বামপন্থী হতে পারি, কিন্তু আমি বাম কোন দলের হয়ে এখানে না, বাকিরা সবাই দলের অংশীদার, আমি কিন্তু কোনো দলের হয়ে এখানে বলতে আসি। একদম ঠিক আছে, ধন্যবাদ। আমার প্রথম বক্তা, প্রথমেই ডিবেটে এটা ভুল হয়ে গেল, উনি বামপন্থী বামের হয়ে বলতে আসেননি। তার মানে এই নয় আমরা বিজেপি পন্থী, বিজেপি কর্মী, বিজেপি মুখপাত্র শুধু বিজেপির হয়ে বলবো। আমরা মানুষের হয়ে বলবো, মহিলাদের একদম রাষ্ট্রের হয়ে বলবো। ঠিক ঠিক, বিতর্ক শুরু করব। প্রথম বক্তা কেয়া ঘোষ। এখানে যারা রয়েছেন সব বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু ভালো লাগছে যে এই অর্ধেক আকাশ জুড়ে আমরা রয়েছি, এবং সঙ্গে অবশ্যই বিশদ আপনাকেও শুভেচ্ছা। আমরা যখন রাজনীতি নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, এই বাতাবরণে, অবশ্যই সন্দেশখালির থেকে আমরা কি করে দূরে থাকি? সন্দেশখালির জন্য 4টি লাইন। অর্ধেক আকাশ চায় না তারা চায় মুক্ত আকাশ। ডানায় তারা কিন্তু মাফ করবেন, ডানার দাবি জানায় না কখনো, কারণ ইচ্ছে শক্তি তাদের রক্তে। আমার চশমা নেই, তাই ক্ষমা করবেন। বিষয়টা হলো
আমরা ভোট বঙ্গে এসে গেছে, ভোটের প্রায় ঘন্টা বাজি বাজি করছে। নারী দিবসের কথা বলছি, নারীদের হয়ে কথা বলছি, কিন্তু একবারও আমরা ভাবছি না যে এই সন্দেশখালি, কলকাতা থেকে সন্দেশখালি দূরত্ব কতটা, এতটা যোজন যোজন দূর যে আমরা হাতরাস নিয়ে কথা বলতে পারি, হাতরাস নিয়ে মিছিল করতে পারি, হাতরাস নিয়ে মোমবাতি মিছিল হয়। সন্দেশখালির জন্য কি সেই মোমবাতির দোকানগুলো বন্ধ হয়ে আছে? আমরা যখন কথা বলতে পারি হাঁসখালি, কথা বলতে পারি সন্দেশখালি, সন্দেহ প্রকাশ করতে পারি হাঁসখালির জন্য, জিজ্ঞাসা করতে পারি হাঁসখালি তোমার কি প্রেম ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, তুমি কি মদ্যপ ছিলে, নাকি তুমি প্রেগনেন্ট ছিলে? আবার জিজ্ঞাসা করতে পারি সন্দেশখালিদের তোমাদের কি পিঠে খেতে ডাকা হতো, নিছক মনোরঞ্জন, নাকি অন্য রকমের পিঠে? আমি তো আমার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আমি রাজ্যের একজন মহিলা, আমি তো আশা করেছিলাম সর্বাগ্রে তিনি যাবেন। আমরা দেখেছিলাম যে সবার আগে তিনি গিয়ে বলবেন, ঠিক যেমন আমরা দেখেছি অন্যান্য জায়গায় তিনি আগে ছুটে যান, নিজের প্রতিনিধিকে পাঠান, এখানেও যান না। আপনারা তো যারা সন্দেশখালীর মহিলা, আপনারা তো বলেছিলেন দিদি আমরা তো আপনাকে ভোট দিয়েছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি একবারও মনে হলো না যে এরাও বাংলার মেয়ে, বাংলা এদেরও চায়, এরাও বাংলার গর্ব? আর এই আসা যাওয়া নিয়ে বলছেন, দেখুন 2021-এর সময়, বিশদা আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আমরা জানি যে বহু মানুষ অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেছিলেন, ভেবেছিলেন ক্ষমতার অলিন্দে তারা বিচরণ করবেন। কিন্তু কাকস্য পরিবেদনা, তাদের যে ইচ্ছে, তাদের যে স্বপ্ন পূরণ হয়নি। আবার যে ফটোটা নিয়ে গেছিলেন সেই ফটোটাই আবার বুকে করে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে তারা ফিরে এসেছেন ক্ষমতার অলিন্দে। অবশ্যই যাওয়া আসা থাকে, কিন্তু তারও সঙ্গে আর একটা কথা থাকে, সেটা হলো কার পাশে দাঁড়াচ্ছ? পিঠে শ্রী শাহজাহান, যার জন্যে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে বলছো যে তাকে টার্গেট করা হচ্ছে, নাকি একজন এমন ব্যক্তি যিনি প্রায় জন্মলগ্ন, দলের জন্মলগ্ন থেকে আপনার সৈনিক হয়েছিল? এই প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ। প্রত্যাশিতভাবেই বিজেপির ভোটের এবার টার্গেট অন্যতম ইস্যু হতে চলেছে সন্দেশখালী। কেয়ার বক্তব্য সেটা পরিষ্কার। অনিন্দিতা, পরের বক্তা। আমি সম্প্রতি একটি তথ্যচিত্র নির্মাণের কাজে গোটা দেশ ঘুরছিলাম। মানে ধরুন 29শে নভেম্বর থেকে 14ই ফেব্রুয়ারি অবধি গোটা ভারতবর্ষ ঘুরছিলাম। ফলে ভারতবর্ষের একদম এই সময়কার চিত্রটা আমার একদম চোখের সামনে জ্বলজ্বল করছে। আমি কিছুতেই, ডেফিনেটলি নারী নিয়ে আলোচনা হচ্ছে, নারী পুরুষ মানে আলাদা করে দেখতে পাচ্ছি না, কারণ দেশে এই মুহূর্তে সব থেকে সংকটে যেটা, সেটা হচ্ছে আমার সংবিধান। 15ই আগস্ট, 14ই আগস্ট 1947 একটা দেশ জন্মেছিল ধর্মের নামে, সেই দেশটার নাম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর একটা দেশ জন্মেছিল 15ই আগস্ট 1947, সে সমস্ত মানুষের জন্য সমান অধিকার, নারী পুরুষ, জাত ধর্ম লিঙ্গ সমস্ত নির্বিশেষে। এটা আমার কাছে সবচেয়ে বড় আমার দেশের সম্পদ, দেশের শিরদাঁড়া, সব থেকে সাহস। আমি বারবার দেখছি যে এই সংবিধানের যে মূল শিরদাঁড়াটা, সেটাই আক্রান্ত। আপনি যদি উত্তর ভারত ঘোরেন, আমি দুবার ইউপি গেছি এই কয়েক মাসে, সেখানে ভীষণভাবে একটা কথা আমরা অ্যাকচুয়ালি বাংলায় বসে বুঝতেই পারি না, মনুস্মৃতি জিনিসটা কি খায় না মাথায় দেয়। 2000 বছর আগের একটা তৈরি, 2000 বছরে এই সভ্যতা, ভারতবর্ষ তো তৈরি হয়েছে 1947 সালে, রাষ্ট্র হিসেবে জন্মেছে, সভ্যতাটা তো অনেক পুরনো। 2000 বছরের সভ্যতায় নারী, আজকে আমরা এখানে যে 6 জন মহিলা বসে আছি, কত লড়াই করে এই জায়গাটায় পৌঁছেছি। বিশেষ করে ধরুন আমি যদি আমার উদাহরণটাই দিই, আমি একজন সিঙ্গল মাদার, মানে আমি বিবাহ না করে আমি স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে IVF এর পদ্ধতিতে মা হয়েছি। এবার ধরুন আপনি এইসব মনুস্মৃতিতে যদি ঘাটেন, তাহলে তো আমাকে এই মুহূর্তে মানে হয় কারাগারে অন্ধকারে নিক্ষেপ করে দেওয়া উচিত,
কারণ এই সমস্ত আইন মানে মহিলা, সেখানে বলছে মহিলা হচ্ছে সমস্ত কিছুর অনর্থের মূল, তার সংস্পর্শ হচ্ছে খারাপ। তাহলে এই রকম একটা জিনিসকে যারা আনার চেষ্টা করছে, যে যে ভ্যালিউসগুলোকে, কেন বলছি, এই বছর গীতা প্রেস বলে একটি আপনারা সবাই জানেন গীতা প্রেস প্রকাশনা আছে। গীতা প্রেস এরকম একটি বই বের করে, মানে অনেক বই বের করে যে কিভাবে ভারতবর্ষে সনাতন নিয়ম মেনে চলবে ইত্যাদি। তার একটা বই আছে, সেই বইটা হচ্ছে নাম হচ্ছে, আমি বলছি, সেই গীতা প্রেস সেখানে বলছে যে মেয়েদেরকে আপনি যদি ধর্ষিতাও হন আপনি যাবেন না আইন, কেন, আপনার পুরুষ বা তার পরিবারের লজ্জা হবে। আপনি যদি প্রহিত হন, এগুলো কিন্তু প্রত্যেকটা আইপিসির ধারার বিরুদ্ধে, কারণ নারীর অবমাননা হচ্ছে কনস্টিটিউশনের মানে একদম ফান্ডামেন্টাল রাইট, তা রক্ষা করে। আমি একবার শেষ করি। তারা বলছে যে আপনি যদি প্রহিত হন সেটা আপনার পূর্বজন্মের অপরাধের দোষ, মানে একজন মহিলা যদি তার মানে ডোমেস্টিক ভায়োলেন্স বা ডাউরি ডেথের শিকার হয়। এই প্রকাশনায় এবছর গান্ধী পুরস্কার পেয়েছে, তার মানে রাষ্ট্র তাকে মান্যতা দিচ্ছে। ফলে এই যে প্রথম ফিরে গেলাম যে আমি আমার রাষ্ট্রের যে শিরদাঁড়া, তার যে সংবিধান, তার দেওয়া যে অধিকার, নারী হিসেবে মানুষ হিসেবে আমি তাকে নিয়েই শঙ্কিত। অনিন্দ্য শঙ্কিত রাষ্ট্রের যে দেয়া আমাদের সংবিধান, সেই সংবিধানের আদৌ রক্ষা হচ্ছে কিনা তা নিয়ে। পরের বক্তা জুই বিশ্বাস। নমস্কার। প্রথমেই আমি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আজকে সকলকে জানাই, শুভ সন্ধ্যা। আমি একটি ছোট্ট কবিতার মাধ্যমে আমার বক্তব্য শুরু করছি। নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি। যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে সম্মতি দাও যদি, কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আমরা আজকে খুব এখানে বিশ্বদাকে আমরা সবাই ধন্যবাদ জানাবো। আজকে নারী দিবসে এরকম একটা মহিলা প্যানেলিস্ট, আজকে এখানে সকল দলের ঊর্ধ্বে যারা এসছেন সকলেই মহিলা। আজকে আমাদের সত্যি অনিন্দিতাদি যেটা বলছিলেন, মহিলাদের প্রচণ্ড যুদ্ধ করে একটা জায়গায় পৌঁছতে হয়। মহিলাদের অর্ধেক আকাশ ঠিকই, কিন্তু মহিলাদের জন্য কেউ জায়গা ছেড়ে দেন না, বা মহিলারা কিছু করবেন বলে সমাজে তাদেরকে এগিয়ে দেওয়া, আমার মনে হয় এটা এখনো ভারতীয় সমাজে সেইভাবে ওতপ্রোতভাবে এখনো আসেনি। গ্রাম বাংলায় তো মহিলারা মিটিং মিছিল সব রাজনৈতিক কর্মকাণ্ড করেও বাড়িতে তাদের সময় মতো সন্তান পালন, স্বামীদের সময় মতো খাওয়ার মুখে তুলে দেওয়া, নানা রকম কাজ তাদের করতে হয়। আমাদের শহর বা শহরতলিও তার ব্যতিক্রম নয়। তো আজকে যাই হোক, আমরা এখানে শুনলাম আমাদের পূর্ববর্তী বিজেপির যিনি বলছিলেন কেয়াদি সন্দেশখালির কথা। আমি কোনো ডিবেটে যাচ্ছি না, আমি প্রথমে আমাদের ভিউ আমরা বলছি, যেটা দেখুন সন্দেশখালি কি হয়েছে কি হয়নি, বা কতটা সত্যি কতটা তার মধ্যে আরও বাড়িয়ে তার মধ্যে খবর পরিবেশনা করা রয়েছে, সেগুলো ডিবেটের বিষয়। কিন্তু গ্রামের প্রত্যেক মহিলা বা শহরের প্রত্যেক মহিলার সমান অধিকার সবার রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি নারী দিবস উপলক্ষে মিছিলে হেঁটেছেন, যেখানে সন্দেশখালির মায়েরা বোনেরা এসে উপস্থিত হয়েছিলেন সেই স্টেজে। তারা পরিষ্কারভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন, যেভাবে প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। অপরাধীদেরকে ধরা, অপরাধীদেরকে জেলে পাঠানো একমাত্র তৃণমূল কংগ্রেসই করে, কারণ তারা দেখছে ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দল অপরাধী চিহ্নিত হলে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখছি এখানে এসে তিনি বড় বড় ভাষণ দিচ্ছেন, অথচ দিল্লির বুকে যখন সাক্ষী মল্লিক যখন কাঁদছেন তার চোখের জল তিনি দেখতে পাচ্ছেন না। সেখানে আবার ব্রিজভূষণ শরণ সিংকে বক্সিং ফেডারেশনের আবার সভাপতি করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যখন মণিপুর জ্বলছে, মণিপুরের মায়েরা বোনেরা আক্রান্ত, রাস্তায় নগ্নভাবে তাদের প্যারেড করানো হচ্ছে, প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। পার্লামেন্টে দুটি রাজ্যসভা এবং লোকসভায় তার কোনো বক্তব্য পাওয়া গেল না। লোকসভা থেকে বেরিয়ে মাত্র 30 সেকেন্ড মহিলাদের উদ্দেশ্যে সামান্য একটি কথা বলিয়ে তার দায়িত্ব তার শেষ হয়ে গেল। কিন্তু পশ্চিমবঙ্গে সন্দেশখালির জন্য তার খুব বুক কাঁদছে।
আমরা অবাক হই যে আজকে বিউপিতে যখন ধর্ষণ হয়, সেই মহিলাদের ধর্ষণ করে গাছের ওপরে টানিয়ে দেওয়া হয়, আমরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো আমরা বিবৃতি পাই না। হাতরাসে যখন ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করিয়ে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে সেই মেয়েটিকে পুড়িয়ে দেওয়া হয়, তার কোনো বিবৃতি আমরা পাই না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের কুমিরের কান্না, কুমির অশ্রু আমরা দেখতে পাই। আসবো। ধন্যবাদ জুই। কেয়া সন্দেশখালী, জুই পাল্টা হাতরাস মণিপুরের ঘটনা তুলেছে। আমরা বিতর্কে যাব, তার আগে বলি মোশনটা আমার ভোট বঙ্গে বইছে হাওয়া, শুরু নেতাদের আসা যাওয়া। আসলে গোটা ভারতবর্ষ, শুধু পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষের ভোট পলিটিক্স, রাজনীতিতে এখানে সবাই রাজনীতি সচেতন। অনিন্দিতা সরাসরি কোনো রাজনৈতিক দলের নন, কিন্তু অবশ্যই রাজনীতি সচেতন, দীর্ঘদিন ধরে আমি ওখানে চিনি। এই যে রাজনীতি, এই রাজনীতির কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু মহিলারাই। তার কারণ পশ্চিমবঙ্গে 49%-এর বেশি ভোট মহিলাদের রয়েছে, গোটা ভারতবর্ষও তাই। তার জন্যই ভোটের সময় নানা রকমের মহিলাদের প্রকল্প, এই রান্নার গ্যাসের দাম কমানো থেকে শুরু করে এই লাখপতি দিদি বা কন্যাশ্রী বা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোকে সামনে আনা হয়। এটা একটা বিষয়। তো আমাদের সাবজেক্ট কিন্তু এটাই। পরের বক্তা সুস্মিতা বিশ্বাস। প্রথমে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার পক্ষ থেকে আমি প্রত্যেক নারীকে, সারা বিশ্বের যত নারীরা আছেন প্রত্যেককে জানাই আমার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, যেখানে অনিন্দিতা শেষ করলে আমি সেই জায়গাটা থেকে একটুখানি শুরু করব। তাতে একটু 4টে লাইন কবিতার একটু লাইন বলতেই হবে। যে মেয়েটির কাছ থেকে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়বার সুযোগও, তোমরা বললে মেয়েরা শুধুই ঘরণী, সংস্কৃতির অধিকারী, শুধু পুরুষ, মেয়েদেরকে শুধুই মেয়েদের ভাষা, শূদ্রের ভাষা আলাদা। মেয়েদের ভাষা এবং শূদ্রের ভাষা আলাদা করে আজকে যেই মেয়েদের কাছ থেকে বেদ পড়বার সুযোগটা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা আজকে প্রত্যেকে এখানে মেয়েরা প্যানেলিস্টরা ভীষ্মদার পাশে বসে আছি। সেই জায়গাটা ভাবলে আজকে মনে হয় আন্তর্জাতিক নারী দিবসে আজকে আমাদের এই বক্তব্য রাখাটা অবশ্যই একটা রিমার্কেবল ঘটনা। আজকে এই যে বিতর্কটা হচ্ছে, এই বিতর্কে আমরা কালকে দেখেছি মুখ্যমন্ত্রী আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালকে একটা মিছিল করেছেন বাংলার বুকে। আমরা এই মিছিলটা দেখে একটাই কথা মনে হয়েছে আমাদের মনে, মুখ্যমন্ত্রী একবার কেন এই মিছিলটার জায়গায় সন্দেশখালী গেলেন না? তিনি যদি আজকে সন্দেশখালী যেতেন, যেই মেয়েরা উদ্গ্রীব হয়ে আছে তাকে কিছু বলার জন্য, তাকে কিছু জানানোর জন্য, তাহলে আন্তর্জাতিক নারী দিবসটা আমার মনে হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেক ভালো পালন করা হতো। তিনি তাদের সমস্যাগুলো জানতেন। এবং সেদিন আমরা খুব হতাশ হয়েছিলাম যেদিন আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম যে তিনি ডিফেন্ড করছেন শেখ শাহজাহানকে, এবং শেখ শাহজাহানকে ডিফেন্ড করতে গিয়ে তিনি বলছেন ইডি তাকে টার্গেট করে ঢুকেছে। এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেখলাম সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য শেখ শাহজাহানকে নির্দেশ দিল কোর্ট, সে সময় এই লোয়ার কোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার জনতার পয়সা খরচা করে, জনতার পয়সা, ট্যাক্সের পয়সায় যে সরকার চলে, সেই রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কেস করলো যাতে শেখ শাহজাহানকে সিবিআই এর কাছে না তুলে দিতে হয়। আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই আশাটা করি না, যেখানে তৃণমূল মুখপাত্ররা সমস্ত জায়গায় বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে, তাই তার কাছে মহিলাদের জন্য বিচারের জন্য আমাদের আশাটা অনেক বেশি। এবং আমরা একের পর এক কামদুনি থেকে শুরু করে, আজকে কালিয়াগঞ্জ থেকে শুরু করে, আজকে রানাঘাট থেকে শুরু করে, আজকে হাঁসখালি থেকে শুরু করে একের পর এক ঘটনা দেখেছি। আমার আগে কেয়া হাঁসখালি কথাটা বললো, আমি আর রিপিট করব না। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মহিলাদের চরিত্রের উপরে আজকে তিনি আঙ্গুল তুলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আর সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার যেই নিদর্শন দেখিয়েছেন, আজকে হাতরাস থেকে, উন্নাও থেকে এবং মণিপুরে আজকে যেভাবে বিবস্ত্র অবস্থায় মহিলাদের প্যারেড করানো হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধিক্কার জানাই প্রধানমন্ত্রীকে, যিনি আজকে বাংলার বুকে এসে বড় বড় কথা বলছেন নারী সুরক্ষা নিয়ে। ধন্যবাদ সুস্মিতা। অর্চনাদি, ডক্টর অর্চনা মজুমদার। আন্তর্জাতিক নারী দিবসে প্রতিটি মহিলা মাতৃশক্তি,
পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে প্রত্যেককে আমার গৈরিক অভিনন্দন। আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই দশক ভারতের জন্য, এই দশক ভারতের, এই দশক মাতৃশক্তির। আর তার জন্য আমাদের নরেন্দ্র মোদীর সরকার বদ্ধপরিকর। আমরা এগিয়ে চলেছি বিভিন্ন ক্ষেত্রে। তা সে যত রকম নিন্দাই হোক না কেন, কেউ অস্বীকার করতে পারবে না ভারতের মেয়েরা আজকে প্রতিটি ক্ষেত্রে যেভাবে তাদের প্রফেশনাল লাইফে, তাদের বাইরের জগতে, তাদের ঘরে, এবং বিশেষ করে সন্দেশখালীর মায়েরা, অকুতভয় মায়েরা, যাদের না আছে টাকা পয়সা, না আছে খাবার মাথার তলা ঠাই গোজার কোনো সিকিউরিটি, তা সত্ত্বেও তারা দিনের পর দিন তারা মাটি কামড়ে বছরের পর বছর শেখ শাহজাহানদের জন্য পিঠে বানিয়েছেন। আজ যখন দেখলেন যে শেখ শাহজাহানকে ইডি খুঁজছে, গর্তের ভেতর ইঁদুর লুকিয়েছে, তারা ঝাঁটা, লাঠি যা পেয়েছেন, জুতো হাতে বেরিয়ে এসছেন দলবদ্ধভাবে। ততক্ষণ তারা শান্ত হননি যতক্ষণ শাহজাহান ধরা না পড়েছে। আমার বক্তব্য আজকে আমাদের টপিক হলো লক্ষ্মীর ভান্ডার ভার্সাস লাখপতি দিদি। লক্ষ্মীর ভান্ডার, প্রথমেই বলি, বাংলা রাষ্ট্রের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অশান্ত জায়গা। সব সময় মারামারি, খুনোখুনি, বোম বারুদ চলছে। সুতরাং লক্ষ্মী কখনো অশান্তির মধ্যে থাকে না, লক্ষ্মী থাকে শান্ত জায়গায়। তার উত্তরণ বলুন, চলে যাওয়া বলুন। আসলে লক্ষ্মীর ভান্ডারটাকে সঙ্গে লাখপতি দিদির তুলনাই হয় না। কেন হয় না? লক্ষ্মীর ভান্ডার হলো সরাসরি মহিলাদের হাতে 500 টাকা বা 1000 টাকা, যেটা এখন ঠিক হয়েছে, দিয়ে দেওয়া, তাদের ডিবিটি করে ট্রান্সফার করা। এবং এই লক্ষ্মীর ভান্ডার আপনার আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যার 50% যদি মহিলা হয়, 5 কোটির মধ্যে 1.2 crore পায়, অর্থাৎ কিনা 20% মহিলারা পান। একই রকম প্রোগ্রাম মধ্যপ্রদেশে আছে, লাডলি বেহেন, যেখানে প্রায় 50% মহিলারা 1000 টাকা করে দীর্ঘদিন পাচ্ছেন। একই জিনিস আসামে আছে, 60 লক্ষের ওপর মহিলারা পাচ্ছেন। তুলনা যদি করতে হয়, এই প্রজেক্টগুলোকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে তুলনা করতে হবে। আর যেটা আপনি বলছেন লাখপতি দিদি, এটা অ্যাবসলিউটলি আত্মনির্ভর করার মহিলাদের। মহিলারা কিভাবে 5 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে তারা পাবেন, তাদের বিশ্বকর্মার মাধ্যমে তাদের ট্রেনিং দিয়ে আপগ্রেড করা হবে। ধরুন আমার বাড়ি নেই, জায়গা নেই, দোকান করার ব্যবসা নেই, আমি হয়তো টেকনিক্যালি শিক্ষিত নই, আমাকে প্রশিক্ষিত করে, আমাকে ব্যাংক থেকে লোন করে আজকে বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে তুলে আনার যে প্রচেষ্টা, তার নাম লাখপতি দিদি। সুতরাং দুটো জিনিস যে শুনবেন শ্রোতা, সে বুঝতে পারবেন দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। আরেকটা কথা আপনাদের ছিল, রাজনীতিতে পালাবদল ভোট এসে গেছে, না বলে একটা লাইন বলবো। হ্যাঁ, দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে যোগদান, এক দল থেকে বেরিয়ে এক দান, এটা গৃহীত এবং এটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কেউ থামাতে পারবে না। কিন্তু এখানে যদি আপনি রাষ্ট্রহিতে, আপনি যদি কোনো পলিসির ভিত্তিতে দল বদল করেন, নিশ্চয়ই সেটা ওয়েলকাম। কিন্তু ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত দেনা পাওনা, চাওয়া পাওয়া, সে তার নিরিখে যেগুলো হচ্ছে নীতিহীনভাবে, সেটাকে আমি ঘৃণা করি। ধন্যবাদ। কোনটা নীতি আর কোনটা নীতিহীন দিদি, এটাই তো বোঝাটাই দুষ্কর। কারণ না, নিশ্চয়ই দেবো। রাজনীতি আসলে এমন একটা জায়গা, রাজনীতি দুয়ে দুয়ে কখনো 4 হয়, আবার কখনো 4 হয় না। বসুন্ধরা গোস্বামী। আন্তর্জাতিক নারী দিবসে আমি সবার আগে আমার মাকে শুভেচ্ছা জানাই। কারণ নারী হিসেবে আমার অনেক লড়াই, অনেক কিছু আমার মা আমাকে খুব সহজ করে দিয়েছেন, অনেক নিজে লড়েছেন, যে লড়াইগুলো পরবর্তী জেনারেশনের আমাদের বা আমাকে লড়তে হয়নি। আর তাছাড়াও আমাকে যারা ছোট থেকে বড় করেছেন, নার্চার করেছেন, সেই সমস্ত মহিলাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর তাছাড়া আমার যারা অনুজ, তাদেরকেও জানাচ্ছি। একটা কথা বারবার উঠে আসছে যে লক্ষ্মীর ভান্ডার কেন দেওয়া হয় বা সেটা কেন 1000 টাকা করা হয়েছে, কেন কিছু করা হয়েছে। কখনো বিজেপি থেকে, কখনো বামপন্থীরা এই বিষয়টা নিয়ে বারবার আক্রমণ করেন। কিন্তু সারা পৃথিবী জুড়ে আফটার কোভিড যত ধরনের বামপন্থী অর্থনীতিবিদ আছেন, তারা সকলে বলেছেন যে বাজারে নগদ দিতে
বাজারে নগদ না দিলে পরে বায়ার তৈরি হবে না, বাজার চাঙ্গা থাকবে না। সেক্ষেত্রে যদি সেইটার কথা বিবেচনা করে মমতা ব্যানার্জি প্রথমে 500 টাকা দিয়েছিলেন, এখন সেটাকে 1000 টাকা বানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের উপরে। গত নভেম্বর মাসে আপনি যত টাকা দিয়ে ডাল চাল এসব কিনতে পেরেছেন, আজকে মার্চ মাসে সেটা সম্ভব নয়। সে কারণে সেই বিবেচনায় যাতে সত্যি সত্যি বায়ার তৈরি হয়, সত্যি সত্যি খাবার অপুষ্টি এই সমস্ত সমস্যায় বাংলা না জড়িয়ে পড়ে, সে কারণে যতখানি সামর্থ্য সেটা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। তাতে কি অন্যায় হয়েছে আমি সত্যি এটার কোনো মানে বুঝি না। বামপন্থীরা মনে করে এর নাম লক্ষ্মী দেওয়া হয়েছে, একটা আধ্যাত্মিক ক্যারেক্টার, একজন মহিলা যিনি পূজনীয়া, তো সে কারণে খুব অসুবিধা। এর নাম যদি এটার লক্ষ্মীর ভান্ডার না করে যদি একটা রেড স্যালিউট বা এই ধরনের কিছু নাম দেওয়া হতো, তাহলে হয়তো বামপন্থীরা এত রেগে যেতেন না বা এত ঝাঁপিয়ে পড়তেন না তার উপরে। আরেকটা কথা আমি না বলেই পারছি না, যেটা অনিন্দিতাদিকে বলি। বিজেপি সম্পূর্ণই মানুবাদী একটি দল এবং পার্টি, যারা একটা অলিগার্ক সমাজে বিশ্বাস করে এবং সেটাকেই ধরে রাখতে চায়। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, মানুবাদী বা মানু চিন্তার অনেক কিছু চিন্তা ভাবনা থেকেই আমাদের অ্যাডপশনের লটা তৈরি হয়েছে, যে শিশুকে কি করে অ্যাডপ্ট করা যাবে, কি করে বায়োলজিক্যাল ফাদারের ওপরেও যে ফাদারের সাথে বা যে প্যারেন্টের সাথে বাচ্চার অ্যাটাচমেন্ট বেশি হবে, ডিপেন্ডেন্স বেশি হবে, ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, এই ভাবনাগুলো কিন্তু মানুবাদী ভাবনা থেকেই আমাদের সংবিধানের মধ্যে বা এই যে অ্যাক্টটা, অ্যাডপশন অ্যাক্ট, সেখান থেকেই আসা। কিন্তু মানুবাদী একটি বাচ্চার জন্য যে মনুসংহিতা থেকে যে আইন বা যে সূত্রগুলো নিয়ে এসে ওই অ্যাক্টটা করা হয়েছে, কিন্তু মানু চিন্তা বা মানুবাদী চিন্তাকে যখন মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেটা একটা সাংঘাতিক বর্বরতার জায়গায় গিয়ে পৌঁছয়। এবং সেটা বুঝে হোক না বুঝে হোক, নানান রকম প্রলেপ দিয়ে হোক, নানান রকম আধুনিকতার নতুন মানে কি বলবো, একটা সুইট কোটেড ক্যাপসুল দিয়ে হোক, সেটাকেই বিজেপি প্রচার করে। বিজেপি থেকে খুব একটা বেশি কিছু মহিলাদের জন্য আশাই করা যায় না। বিজেপির কাছ থেকে মহিলাদের জন্য কিছুই আশা করা যায় না, এবং সত্যি চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার, সেটা সর্বক্ষেত্রেই হয়তো স্বাস্থ্যকর লক্ষণ নয়। বিজেপি সত্যি অত্যন্ত মনুবাদী দল। এই মনুবাদী দলই মহিলাদের ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের যারা অ্যাপ্লিকেন্ট তাদের পাশে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করুন না বসুন্ধরা বা জুইকে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস যারা মা মাটি মানুষের প্রতিনিধি, তারা কেন দাঁড়াননি? আমি জিজ্ঞাসা করব অনিন্দিতাকে, তিনি বললেন সংবিধান আক্রান্ত। তিনি বললেন নাকি এরকম কোন বই তৈরি হয়েছে যেখানে দেখানো হয়েছে মহিলারা অত্যন্ত ভোগ্যপণ্য। আমি জিজ্ঞাসা করব, আপনি নিকাহ হালালার নাম শুনেছেন? একবার সেটা নিয়ে বলুন না, একবার সেটা নিয়ে প্রতিবাদ হোক, যে মহিলাদের ওপর কিভাবে ভোগ্যপণ্য বানিয়ে তাদের ব্যবস্থা করা হয়, তাদের ব্যবহার করা হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাকে যখন হিজাবের মধ্যে তাদের ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়, কই অনিন্দিতা বলেন না তো? আর অনিন্দিতা সত্যি খুব গর্বের যে উনি খুব সুন্দর করে তার নিজের জীবনের কাহিনী বললেন, লড়াইয়ের কথা বললেন। আমারও মনে পড়ে যাচ্ছে আমাদের উপনিষদে জবালার কথা মনে পড়ে যাচ্ছে। তার ছেলে সত্যকাম জিজ্ঞাসা করেছিল আমার বাবার নাম কি, তিনি বলেছিলেন আমি তোমার মা। এবং আমরা জানি যে তার পরবর্তীতে সত্যকাম নিজেকে সত্যকাম জবালা নামে পরিচিত হতো। আর 30 সেকেন্ড, লক্ষ্মীর ভান্ডার কিসের জন্য আমি জানি না। উনি বললেন যে দাম কমে যাচ্ছে, চাল ডাল অনেক কিছু। চালটা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে আগামী 25 সাল পর্যন্ত, সম্ভবত আরো বাড়িয়ে দিয়েছে। 5 কেজি করে চাল কোভিডের সময় থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে পার পরিবার। আর চালচোর তৃণমূল কংগ্রেস, ট্রিপল চোর শাহজাহানের মতন তারা নিজেদের বাড়িতে বাড়িতে তারা সেগুলোর গোডাউন বানিয়েছিল। হ্যাঁ, একটা কথা বলি, আচ্ছা যখনই হিন্দুত্ব বা তার যে আগ্রাসী মনোভাব তাকে আক্রমণ করে কিছু বলা হয়, তখনই আপনারা ইসলামের কেন, ইসলামের খারাপ জিনিস তো খারাপ। দোষ নেই, আপনাদের মাথার ডান দিকে চিনচিন করে, তো আপনারা চিনচিন করার জন্য মাথা। আপনারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আমাদের যে ঐতিহ্য, সেগুলোর থেকে শতহস্ত দূরে এই করে আমাদের পশ্চিমবঙ্গকে 34 বছর আপনি কি করে জানলেন যে আমি বলছি তো আপনার মাথা, আমি আগে নিজের দেশকে জানুন, কেন মনে হলো ভারতীয় সংস্কৃতি জানতে পারি না? নিজের আপনাকে চিনুন, ভারতীয় মহিলাকে চিনুন, ভারতীয় মহিলাদের, তারপরে আপনি ওগুলো ভাববেন। আচ্ছা, ভারতীয় সংস্কৃতিতে
একটা লাইন উদ্ধৃত করছি, কান্ডালা গ্রামের শুয়োর একটা না না, আপনি তো ভারতীয় সংস্কৃতি বলেন, আমি তো শুধু মনুস্মৃতিকে আক্রমণ করেছি। আপনি আমার ডান দিক বাঁ দিক হার্টের বুঝে গেলেন। অনুসংহিতা নিয়ে প্রশ্ন তুলছে না। হ্যাঁ, যে যেই জন্য বলা আছে বলছি, কিনা জানি না। একটা অনুসংহিতা একটা কুকুর প্রশ্ন আমাকে তোলার কথাটা ভুল একটা জায়গা বলেনি। আছে। কথাটা তো ভুল আপনি বলেনি। এই কথা বললেন। আচ্ছা, অর্চনা শুনেনি না, মনুবাদিতে অর্চনা বিশ্বাসী। আরে শুনি আপনারা তো করবেন না, মনুবাদিতে রাগ করবেন না। বিশ্বাসী। এই কারণে আপনারা আইএসএফ কে সাথে নিয়ে 4%। আপনারা শুনি না। মনুবাদিতে করেছে, বিশ্বাসী। এই কারণে। আরে ঠিক আছে, সুস্মিতা শুনবো। উনি যে ভারতীয় সংস্কৃতিকে ডিফেন্ড করছেন, সেখানে বলছে আ কান্ডালা একটা গ্রামের শুয়োর, একটা মোড়ক, একটা কুকুর এবং মেনস্ট্রুয়েটিং উমেন, মানে যার ইয়ে হয়েছে, এবং একজন হিজড়ে। হোয়াটসঅ্যাপ এরা ইউনিভার্সিটি কেউই- বন্ধ করুন। এই WhatsApp আপনার নয়, হোয়াটসঅ্যাপ মনুস্মৃতি ইউনিভার্সিটি থেকে। বন্ধ করুন, পার্টিকুলার রেফারেন্স দিন। একদম আচ্ছা, এটা তো- মনুস্মৃতির 3 নম্বর চ্যাপ্টারের 239 সূত্রে। হ্যাঁ। এর থেকে বেশি জানতে চান? হ্যাঁ। আমি জানি তো আপনাদের কতখানি সত্যতা। তারা যেন কোনো সবাই ব্রাহ্মণের দিকে জানে, না তাকায়। ভারতবর্ষের প্রত্যেকে জানে বামপন্থীদের আরে, অর্চনা দি। সত্যতা না না কত। না, অর্চনা- এবার এক অর্চনা- মিনিট, না না, আমার কথাটা উনি বলতেই দিলেন না। সুন্দর করে অর্চনা শুনি, অর্চনা শুনেনি না। উনি একজন ডাক্তার হয়ে কি করে কথা বলছেন? যতক্ষণ না পর্যন্ত আইভিএফ কোনো আচ্ছা, ভারতীয় অন্য- মহিলা বিদেশি প্রসঙ্গ- মহিলা বলে প্লিজ কোনো প্লিজ কথা প্লিজ নয়। অন্য প্রসঙ্গে চলে যান। যতক্ষণ তারা পর্যন্ত বলছেন IVF ভারতের ঐতিহ্যের এই জায়গায় against এ। কি বলতে চাইছেন আমরা হয়েছে ততদিন আপনি তো বললেন যে আমি ভারতের ঐতিহ্য মহিলাদের মানি না। শক্তি ছিল না। মুসলিম ধর্মেরও যে হিজাব বা যা খারাপ জিনিস, তারও বিরুদ্ধে কই বলেননি সম- তো? একটা কথা আরে অর্চনা দি দাঁড়ান না। হ্যাঁ, আমি জানতাম না যে মুসলিম লীগ সেন্ট্রাল গভর্নমেন্টে আছে এবং নরেন্দ্র মোদী তার প্রতিনিধি। শুনুন, একটা কথা শুনুন। আমি রাষ্ট্রের প্রশ্নে বলেছি। আজকে বিজেপির বড় অংশ হতে চলেছে। কারা? এবং আচ্ছা, একটা মানুষ কথা মনে বলি। করে উন্নয়নে, মানুষ বিশ্বাস করে রাষ্ট্রবাদে, যে আমার দেশের জন্য আমি কি করছি। ঠিক। সেখানে তাদের হিন্দু মুসলমান থাকে না। এটাই হতে চলেছে ভারতবর্ষের 2024-এর পরের রাজনীতি না, এটাই চেহারা। কি হতে সমস্ত চলেছে? অধিকারগুলো কি হতে চলেছে? চাপিয়ে কথা দেওয়া বলার সমস্ত অধিকার তোমরা কেড়ে নেবে। আমি জুলকে আমি যাচ্ছি। প্রথমেই বলি, যেটা এক্ষুনি বলছিলেন কি আদি বা ওরা বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে লাডলি বেহেনা বা কেন ভালো, বা যেটা বলা হচ্ছিল যে এতক্ষণ ধরে যে লাখপতি দিদি একটা ভোকেশনাল ট্রেনিং, যেটা অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের সেলফ হেল্প গ্রুপ সেটা অলরেডি করে ফেলেছেন। 22 লক্ষ আমাদের অলরেডি মহিলা আছেন যারা সেলফ হেল্প গ্রুপে, যাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়েছে, এবং 2024-এর শেষে সেটা 38 লক্ষতে গিয়ে পৌঁছবে। অলরেডি আমরা এই ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। এটা লাখপতি দিদি বাংলায় নতুন কোনো কিছু নয়, এটা নরেন্দ্র মোদী হয়তো নতুন করে আবিষ্কার করেছেন লাখপতি দিদি, কিন্তু এই আমরা জায়গাটা গোড়া ভুল অলরেডি করছে। সেলফ হেল্প লাখপতি গ্রুপকে দিদি সেই ভারত ভোকেশনাল সরকারের ট্রেনিং দিয়েছি। 100% project। 36 লক্ষ মহিলা It's a পশ্চিমবঙ্গের project done by মহিলা নরেন্দ্র তারা মোদী, অলরেডি 100% ভোকেশনাল ট্রেনিং project। পেয়েছেন। 2024-এর শেষে এই ভোকেশনাল ট্রেনিং এ মহিলাদের সংখ্যা দাঁড়াবে 38 লক্ষ। পশ্চিমবঙ্গ প্রশ্নদার একটা প্রশ্ন খালি আছে, গলা। একটা প্রশ্ন আমাকে দুইয়ের প্রশ্নের উত্তর দিতে একটা বলা প্রশ্ন, হয়েছে, নইলে আমি বলতাম সেটা না। হচ্ছে প্রধানমন্ত্রী মুখে লাখপতি দিদি, পাল্টা তৃণমূলের অস্ত্র লক্ষ্মীর ভান্ডার। এই যে মহিলা মন পেতে যে লোকসভা নির্বাচন আসছে, তৃণমূল কি এটাকে দিয়ে মানে লড়াইটা দিতে পারবে, মোকাবিলা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। সন্দেশখালী মানে আমার মতে একটা ওভার পলিটিক্যালাইজড একটা জায়গা। ধরুন আমাদের বিরোধী দলনেতা 19 পর্যন্ত ইয়েতে ছিলেন, তো উনি বলছেন উনি অনেক কিছু জানতেন, অনেক দিন ধরে সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে, এই করছে সে করছে। যখন উনি 19 পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেই সময় উনি কেন এইসব কথা বলেননি যে সন্দেশখালীতে এইরকম ঘটনা ঘটছে? এবং আমি আরেকটা কথা বলছি শুনুন, সেটা হচ্ছে যে ওই যে সুন্দরবন অঞ্চলের যে মহিলারা, তারা বাঘের সাথে, কুমিরের সাথে, ওখানের মানে খুব কি বলবো অদ্ভুত আবহাওয়ার সাথে লড়াই করে ওরা জীবনটা বাঁচে। ওদের কাছে শাহজাহান টাহজাহান খুব একটা কিছু সমস্যার ব্যাপার নয়, কিন্তু কোনো এত সমস্যা নয়। সাহসী, এত রাতেরবেলা দুঃসাহসিক পিঠে মহিলা বানিয়ে তারা। দেবে, দুদিন থাকবে, এবং থানার এফআইআর নেবে না। আমি আসছি অনিতার কাছে। অনিতা, তারপরে আমি এনারা একটু সবাই বসুন্ধরার পলিটিক্স করেন, পরিপ্রেক্ষিতে রাজনীতি উত্তর করেন, দিতে চাই। তাদের কথা বলবেন, তাদের দলের কথা বলবেন, খুবই স্বাভাবিক। আপনি সরাসরি রাজনীতি করছেন না, করেন না, কিন্তু আপনি বাম মনোভাবাপন্ন। এই জায়গাটা তার সাথে সাথে আমি একজন ফিল্ম মেকার। হ্যাঁ, একদম। আমি ভারতবর্ষটাকে না, বারবার ঠিক। চষে দেখি। ঠিক এই জায়গাতে আপনি আমাকে বলুন, আপনি যে ভারতবর্ষে চষেছেন, এই যে দেখছেন যে রাজনীতিতে একটা মহিলা ভোটটা একটা বড় ফ্যাক্টর, মহিলারা সত্যিই বড় ফ্যাক্টর আজকে ভারতবর্ষের রাজনীতির নিয়ন্ত্রক। কারণ এই ভোটটা যেদিকে যাবে সেটা একটা বড় ব্যাপার। সেই কারণেই এই মহিলাদের নিয়ে নানা রকম প্রকল্প, নানা রকম হচ্ছে। কি মনে হয় আপনার এই লোকসভা নির্বাচনে এটার কতটা প্রভাব পড়বে?
দেখুন এই মানে এই যে একজন আরেকজনকে দোষারোপ করছে, আমি মাঝখানে দাঁড়িয়ে না আমি সুজেট জর্ডানকে ভুলতে পারি। এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে পরেই যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল পার্ক স্ট্রিটে, যাকে কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে বলেছিলেন যে তাকেই অ্যাকিউজ করেছিলেন, মানে তার ধর্ষণ হয়েছে কিনা সেটাই তাকে প্রমাণ করার, তাকে অসম্ভবভাবে লাঞ্ছিত হতে হয়েছিল। এবং সেই মেয়েটি আমার বন্ধু ছিল অ্যাকচুয়ালি, এবং সেই মেয়েটি জাস্টিসের অপেক্ষা করতে করতে মারা গেছে। ঠিক উল্টো দিকে আমরা গুজরাটে দেখেছি বাবু বজরঙ্গি একজন অন্তঃসত্ত্বা মহিলার পেট কেটে ভ্রূণ বের করেছে, কারণ তার ধর্ম আলাদা। আমরা মণিপুরও দেখেছি। ফলে এদের দুজনেরই কোনো মুখ নেই কিছু বলার মহিলার নিরাপত্তা প্রসঙ্গে। আর আরেকটা কথা বলি, এই যে এসব লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মহিলাদের বিতর্ক হচ্ছে, এটা কিন্তু দেশের বহু বছরের পলিসি। 1998-এ আমি 98 মনে করুন, দাঁড়ান আমি তো বানতলা শিমুর, আরে সেই জন্য তো আপনারা ক্ষমতায় এলেন। আচ্ছা, অনিতা দেওয়ান সব ভুলে গেছেন। 34 বছর বাদে তাহলে বানতলা আনতে হচ্ছে কেন? অনিতা দেওয়ান বাদ গেছে, সব ভুলে সন্দেশখালী গেছেন। এলো, গাড়ি সব থেকে ভুলে গেছেন। নামিয়ে একজন আরে ডাক্তার 34 বছর সব 64 হতো। ভুলে গেছেন। থেকে নামিয়ে 34 বছরের পাপ আরে তাই এত তো তাড়াতাড়ি ক্ষমতা ভুলে এলেন। গেলেন কি করে? শুধু ভুলে আরে গেছে। 34 বছরের পাপ এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় না। ভুলেননি তো, সেই জন্য এলেন, তাহলে সন্দেশখালী হচ্ছে। আমরা তো ভালো রেখেছি মেয়েদের, তাহলে পশ্চিমবঙ্গের মহিলারা এখনো ভালো আছে। সব দেশে সন্দেশখালীর মেয়েগুলো ভালো আছে? সমস্ত আমি একটু দেশের সুজেত তুলনায় তোমার কাছেই আসছি, পশ্চিমবঙ্গের তোমার কাছেই আসবো। মহিলারা এখনো সুরক্ষিত, এনসিআরবি রিপোর্ট বলছে। এবং আমি আরেকটা তথ্য দিই। মরিচাপিটা ছেড়ে আমি গেছে। আমি উমেন এম্পাওয়ারমেন্ট বেঙ্গলে একদম সেই স্বাধীনতার সময় থেকে একটা তথ্যচিত্র করেছিলাম। সে করতে গিয়ে দেখেছি এটা বামফ্রন্ট তৃণমূল বলে না, মানে সেই সময় 2010-এ দাঁড়িয়ে 1 লক্ষেরও বেশি সেলফ হেল্প গ্রুপ। ফলে এই যে মেয়েদেরকে সশক্তিকরণের প্রোগ্রাম, এটা কাল লক্ষ্মী ভান্ডার বা আজ অমুক দিয়ে তৈরি হয়নি। ইভেন কংগ্রেসের জামানাতেও ছিল। আমি বলছি 98-এ একদম এইটাই আমি বলতে মধ্যপ্রদেশে, যাচ্ছিলাম। আমি বলছি মধ্যপ্রদেশে, এইটাই তখন আমি বলছিলাম। মধ্যপ্রদেশে বেরানি কুলরি বলে একটা প্রকল্প ছিল। আমি তখন স্টুডেন্ট, কিন্তু আমি সেই ফিল্মটা বানিয়েছিলাম। সেটা বিবিসি পর্যন্ত এসে তার স্টোরি করে গেছে যে বেরানি কুলরি মানে কুলরি, ওই যে আমরা লক্ষ্মীর ভান্ডার যেটাকে বলছি এটাকে বলে কুলরি। বেরানি মানে মহিলা, 1 টাকা করে জমা করতো, 30 টাকা, 5 জন 7 জন 10 জন। তার এই ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, অনেকদিন আগের কথা। ভোটের বাজারে এসে যে যার এখন যে যার মতো নেওয়ার ঠিক। চেষ্টা করছে। আমি কেয়ার কাছে এই 2021-এর বিধানসভার আগে আমরা প্রচুর দল বদল দেখেছিলাম। এ দল থেকে ও দলে, ও দল থেকে এ দলে, প্লেন আসছে, হেলিকপ্টার আসছে, নিয়ে যাচ্ছে, সাংসদ থেকে কাউন্সিলর কেউ বাদ যায়নি। 24-এর লোকসভা ভোটের আগে কি সেই একই ট্রেন্ড ফিরছে? অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। তার আগে বসুন্ধরা যেটা বললেন যে 2019 তথ্যগত ভুল, শুভেন্দু অধিকারী 2020-তে যোগদান করেছেন। আমি বলিনি, বছর উনি আমি observe জানি তো, করার সময় একদম, পেয়েছেন। আমি বলিনি অবশ্যই। ততক্ষণ আর পর্যন্ত ঠিক ছিল। দেখুন আমি কি অদ্ভুত ব্যাপার, 2000 মানে তথ্য, আমি সাংবাদিক, একজন পোড় খাওয়া সাংবাদিকের সামনেই বলছি, পরিমার্জনা করবেন যদি তথ্যগত ভুল হয়। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন খাদ্য দপ্তরে দুর্নীতির ঘটনা হয়েছে, এবং সেই ঘটনা জানার পরেও তিনি নিশ্চয়ই রাজ্যের খাদ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে বন সহায়ক দপ্তরে দুর্নীতি রয়েছে, তারপরেও যার দিকে তার অভিযোগ, তিনি যখন ওই ছবি হাতে চলে গেলেন বিশ্বদা, তাকে আবার সাদরে আয় খোকা আয় বলে বরণ করে আপনারাও তো নিলেন। দিয়েছিলেন। আমি বললাম তো, শুরুতেই আপনাকে বলেছিলাম প্রশাসনিক অক্সিজেনের সভায় মমতা অর্চনা দি, বন্দ্যোপাধ্যায় একটু বলে নিয়ে, বলেছে, অর্চনা দি, শওকত একটু মোল্লাকে বলি। তোরা অমুক জায়গায় অর্চনা দি, বোমা আমি মারিস। একটু আগে আমি কি আগে জানি। বলছিলেন? অর্চনা দি, আমি একটু বলে নিই। মনিকে হ্যাঁ, আমি আমরা বলি, নাও নিয়েছি। জুই, আমি আর 10 সেকেন্ড সময় নেব। এবং আপনি যেটা বলছেন, দেখুন, যেটা তাপস রায় নিজে, যার পাশে দীর্ঘদিনের সৈনিক তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অস্বীকার করার জায়গা নেই। এমনকি তাপস রায়ের বাড়িতে যখন ইডির হানা হলো, তখনও কিন্তু আমরা প্রত্যেকে, রাজনৈতিক যারা কর্মী, আমি প্রাক্তন সাংবাদিক হিসেবে সবাই অবাক হয়েছিলাম, দলমত নির্বিশেষে অবাক হয়েছিলাম। এবং সেইখানে দাঁড়িয়ে যার সব থেকে বেশি সরব হওয়ার কথা ছিল, তিনি ছিলেন নিশ্চুপ। তিনি বরং অন্য একজন আলালের ঘরের দুলাল শেখ শাহজাহান, তার বাড়িতে ইডির হানা নিয়ে কথা বলেছেন। সুতরাং এইভাবে যদি দল পাশে না দাঁড়ায়, সেই ব্যক্তি পাশে দাঁড়াবেন, আপনারাও নিয়ে নেবেন। তুই আমাকে একটা জিনিস বলো, এই ট্রেনটাকে ফিরছে?
এই দলবদলের না ট্রেন্ড? আমি বলি যে দেখুন বিশ্বদা, এটা হচ্ছে পুরোপুরি আমাকে একটু বলতে দিতে হবে, এখান থেকে চিৎকার করলে হবে না। প্রথমেই বলি যে তাপসদার ব্যাপারটা আলাদা। তাপসদার বাড়িতে ইডি রেডের পর তার উপরে একটা চাপ তৈরি হয়েছিল বলে আমাদের মনে হয়, যে চাপটি হচ্ছে দল বদল করলে তুমি ওয়াশিং মেশিনে চলে গেলে ধুয়ে তুমি মুকুটমণি কি পরিষ্কার তাই? হয়ে যাবে, আমি জিজ্ঞেস করছি। আর সেখানে গেলে তোমার আর বাড়িতে MPT ইডি কি সিবিআই time যাবে পায়নি না। বলে চাপ তো তৈরি আজকে হয়েছে। সেখানে একটা সেই চাপ চাপের দিয়ে তাকে জন্য ওরা আইডা, নিয়ে তার নিয়েছে। উপরে প্রত্যক্ষ একটা চাপ ছিল যার জন্য তাকে চলে যেতে না, বাধ্য আমি হতে একটা হয়েছে। ছোট্ট তথ্য দিয়ে দিই, কিন্তু- আর ছোট্ট তথ্য দিয়ে দিই। আপনারা বলছেন যেহেতু পড়খা সাংবাদিক, হ্যাঁ সত্যি প্রায় 30 বছর হয়ে গেল, তো আগামী 2-3 দিনে কিন্তু আরো অনেক দল বদলের সম্ভাবনা আমি অন্তত দেখতে শুধু পাচ্ছি। যাওয়া আসা, শুধু স্রোতে ভেসে একটু থাকা। আগে আমাকে কিয়াতি প্রশ্ন করেছিল মুকুটমণি কি তাই? মুকুটমণি দীর্ঘক্ষণ বলার কোনো সুযোগ দীর্ঘক্ষণ পাচ্ছি না। দীর্ঘদিন দেয়নি আপনার মুকুটমণি দীর্ঘদিন বিজেপির বিধায়ক রয়েছেন। মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ ছিল, এফআইআর ছিল। তখন বিজেপির মনে পড়েনি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই 5 দিন আগে প্রধানমন্ত্রী সবাই তিনি স্টেজ শেয়ার করেছেন, তখনও বিজেপি কখনো কোনো ব্যবস্থা নেয়নি। আজ তিনি যেহেতু টিএমসিতে চলে এসেছেন, হঠাৎ তাদের মনে পড়েছে, তাই বিরোধী দল নেতাকে টুইট করতে হচ্ছে। তাই আমার মনে হয় এই সমস্ত মানুষ বোঝেন এই সমস্ত ক্যান্ডিডেটের অভাব। অ্যাকচুয়ালি এই যে 24 ক্যান্ডিডেটের অভাব, আমি সুস্মিতার দিকে আসবো। সুস্মিতাদি বসে আছেন, মানুষ বুঝে নামটা আমি নিয়ে মনে করে আরে আসবো মানুষ আরে আমার নামটা আসবো বলতে হবে। সুস্মিতাদি। জুই বুঝতে এই পারছে যে না। পরিস্থিতি, একটা বাইনারি, Candidate পাওয়া একদিকে যায় না। তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, দুজনের লড়াই। এই জায়গায় আপনার ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? খুব সূক্ষ্মভাবে ভেবে দেখুন, এই বাইনারি ভিশনটা তৈরি করার জন্যই এই লড়াই। আমরা যে বারংবার বলি না যে বিজেমূল যে তত্ত্বটা, বিজেপি এবং তৃণমূলের যে আতাতের কথা বলি, আজকে দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় যে লোকসভার নেতা তৃণমূল কংগ্রেসের, আজকে তার দিকে তাপস রায় আঙ্গুল তুললেন যে তার সাথে বিজেপির বোঝাপড়া আছে। আমরা যখন বারংবার চিৎকার করে বলেছি 69টা বিলে তারা সংসদে ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তাদের সাংসদরা বেরিয়ে গেছে, আজকে কিন্তু যেই আঙ্গুলটা আমরা তুলেছিলাম সেদিন, আজকে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেল। এবং এই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই, আপনি কালকে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেছেন কিনা জানি না, তিনি কালকে বলছেন যে আমার কাছে খবর আছে ইভিএম মেশিনকে 20টা জায়গায় এখানে হ্যাক করা হবে। 20টায় রফা হয়েছে কিনা জানি না, আমি এটা কালকে মুখ্যমন্ত্রীর ভাষাতে শুনলাম 20টা জায়গায়। এবার কততে রফা কিছু বোঝা যাচ্ছে না। এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই মুখ্যমন্ত্রী ওই মঞ্চে দাঁড়িয়েই বললেন হয়তো কোনো কোনো জায়গায় সন্দেশখালী প্রসঙ্গে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে আমাদের নলেজে থাকে না, সেই জায়গায় আমরা হয়তো জানতে পারি না বলে একটু দেরি হয় সমস্যাটা মেটাতে। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে ইভিএম হ্যাকের খবর থাকে, মুখ্যমন্ত্রীর কাছে সন্দেশখালীতে দিনের পর দিন নারীদের উপরে নির্যাতন হচ্ছে, সেখানে বিভিন্ন রকম ভাবে সন্ত্রাস চলছে, সারা রাজ্য জুড়ে কয়লা, পাথর, বালি সমস্ত চুরি হয়ে যাচ্ছে, চাল চুরি হয়ে যাচ্ছে, কংগ্রেস, বিজেপি সবাই ছিল সন্দেশখালীতে। তার খবর থাকছে না। আমি সমস্ত পার্টির কাছেই বলছি, তৃণমূলের কাছেও আসবো, বসুন্ধরার কাছে উত্তর নেবো। আগে অর্চনার কাছে জেনে নিই যে এই যে দল বদল, যে দলের বিরুদ্ধে আপনারা সকাল সন্ধে সেই দলের নেতাকে আক্রমণ করছেন, সেই দলকে আক্রমণ করছেন, আবার সেই দলের নেতাকে আপনার কাছে টেনে নিচ্ছেন, এতে জনতার কাছে বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাচ্ছে না? দেখুন, কোনো রাজনৈতিক দল সে কিন্তু এতগুলো নাম্বার অফ সিট নিয়ে জন্মগ্রহণ করেনি। রাজনীতির নিয়ম, গণতন্ত্রের নিয়ম, মানুষ এসে যোগদান করে। বেশিরভাগই পলিটিক্যাল পিপল পলিটিক্যাল পার্টিতে যোগদান করে। এ দল ছেড়ে ও দলে যাওয়ার গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধানে দেওয়া আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, অবশ্যই যে মানুষটি আমাদের বিজেপি দলে, আমরা যে দল নিয়ে গর্ব অনুভব করি, যে দলটা পৃথিবীর সর্ববৃহত্তম দল, সেই দলে যোগদান করতে গেলে সেই দলের যে স্ট্র্যাটেজি, যে আমাদের যে রাষ্ট্রবাদ, আমাদের যে উদ্দেশ্য দেশ নির্মাণের, সেই জিনিস থেকে যদি কেউ দূরে থাকে, সে যদি দেখা যায় যে তার অনেক জায়গায় অনেক ক্রিমিনাল রয়েছে, হিস্ট্রি রয়েছে বা অন্য কিছু, যেগুলোতে তাকে কোনোভাবেই বিজেপির ওয়াশিং মেশিন বলে ওরা যেগুলো বলে, সেই ওয়াশিং মেশিনে ফেলেও সে আমাদের বিজেপির মতবাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কি হয়েছে, আমাকে অজিত পাওয়ারের কি হয়েছে, শেষ করতে দিন। দেখুন, আমি একটা টিমের ক্যাপ্টেন, আর একটা টিম আমার কম্পিটিটর। ক্লাসের দুটো ভালো ছেলে, ভালো প্লেয়ার আপনার রয়েছে। আমি যদি দেখি সেই ভালো ছেলেটি বা টিমের যে আসলে আমার টিমে লাভবান হবে, সে যদি ইচ্ছুক হয়, তা সে যদি আমার স্ট্র্যাটেজি মেনটেন করতে পারে, রাজনীতিতে কোনো বাধা নেই তাকে জয়েন করানো, কোনো জায়গায় বসুন্ধরা প্লেয়ার হায়ার করে আপনি ফুটবল খেলতে বলছেন।
একজন এবার বলেছিলেন সকালবেলা খেলা আমরা হবে, চিৎকার করবো। খেলা শুরু হলো, রাজনীতিটাকে খেলায় বানিয়ে দিলেন, উনি এখানে ফুটবল ম্যাচ বানিয়ে দিলেন। বললাম তো, রাজনীতিটা ফুটবল খেলা, আসলে hire করে নিয়ে মানুষের, যাচ্ছে। ফুটবল কথাটা আমি তাদের বুঝতে হাতে পারি। আমরা সঁপে দেব আমাদের। আপনি ঘটনাটা এমন ভাবে ভোটটা কেন বললেন হবে? এটা ফুটবল twist ম্যাচ করে। নয়, CPM এর ভোটটা কাজই হলো হবে convert আগামী করা, 5 twist বছর করা, জিনিসটাকে আমার ঘুরিয়ে দেওয়া, দেশটাকে মানুষের মাথা চালাবে। ঘোরানো। এই করে মহিলা, 34 বছর শিশু, পশ্চিমবঙ্গে পুরুষ অপশাসন সবার চালিয়ে বাংলাকে এত পিছনে করে দিয়েছে। আর আজকে আবার ওদের যে কোনো কর্মীকে ফুটবল যেখানে বলছে পাবে রাজনীতিকে তাদের কাজই হলো মানুষকে কনকাউট করে ভুল মানুষের বোঝানো আগামী আর 5 ভুল বুঝিয়ে বছরের বাংলাকে ভবিষ্যৎকে পিছিয়ে নিয়ে যাওয়া। ফুটবল ম্যাচ বলছে। আমাদের এডুকেশনের থেকে ইংরেজি তুলে আরে দিয়েছিলেন। আপনারা তো দিয়ে আজকে রামকেও বাদ বাংলার দিলেন না, অভিজিৎ ছেলেমেয়েরা গাঙ্গুলি হারে দাঁড়িয়ে সিপিএম দিলেন। সরকার বসুন্ধরা, রাজীব গাঙ্গুলিকে আসতেই হবে। আরে আসবো, অভিজিৎ আসবো, গাঙ্গুলি বসুন্ধরা। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে গেলেন? আবার রাম থেকে বাপ হয়ে গেল, অতি রাম অতি বাপ আমরা হয়ে গেল। নিতাম না। আমাদের নিতাম না, আমাদের খুব সুবিধা হয়েছে, আমাদের নিতাম জন্য না। advantage। বসুন্ধরা, রাজনীতি পারসেপশনে চলে সবসময়। একদম। সেই জায়গা থেকে রাজনীতির যে পারসেপশন সেটা তৈরি হয়ে যায়। এই যে ধরুন বিচারপতি ইস্তফা দিয়ে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, এই নিয়ে প্রশ্ন উঠছে, আপনারাই প্রশ্ন তুলছেন। তা এনারা বলছেন যে আপনার দলে যোগ দেননি বলে আপনারা প্রশ্ন তুলছেন। না, খুব সন্দেহ আছে তৃণমূল কংগ্রেসে উনি আসতে পারতেন কিনা, থাকতে পারতেন কিনা, কারণ দল করতে গেলে তার মিনিমাম কমিটমেন্ট দরকার মানে হয়। মানুষ দল উনি করতে যায় না, যখন join উনি করে নাকি? যখন বিচার ব্যবস্থার হ্যাঁ, মধ্যে অসুবিধা, ছিলেন, অসুবিধা। বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন, তখনই ওনার কোনো কমিটমেন্ট কিছু দেখা যায়নি। কতখানি মানে উনি পেডিগ্রি নিয়ে কোয়েশ্চেন করেন। উনি বিচার ব্যবস্থার মধ্যে থেকে বিইং আ জাজ যে ধরনের মন্তব্য করেছেন, সেটা কোন পেডিগ্রির পরিচয় ওনার কাছ থেকে? উনি বলেছেন যে উনি 7 দিন ধরে ছুটির আগে, উনি 7 দিন ধরে কোনো কাজ করেননি, যদি বিভিন্ন একজন দলের judge-এর লোকজনদের sitting সঙ্গে অবস্থায় তার তাকে conversation, বলছেন তার যে আমি judgment, ব্যবস্থা সেগুলোর করেছি, আমি মন্তব্য শুনতেন ভেবেছি, আর পাবলিককে শোনাবার চেষ্টা করছেন। আমি ভেবেছি কোন দলে যাব, কি করবো আরে না মাসের করবো, আমি প্রধান ভেবেছি। বিচারপতি, ওই 7টা দিন মাসের উনি প্রধান কিন্তু বিচারপতি বিনা বেতনে বসে থাকেন। মামলা থেকে সরিয়ে দিতে উনি কিন্তু বাধ্য বিনা হয়েছেন। বেতনে বসে থাকেননি। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জাজ নিজের এইভাবে রাস্তায় বার করে বাজারে এনে নিজের দর বিচার করতে পারেন 7 দিন ধরে? যে আমি আমার দর আসলে- দেখছিলাম যে আমি কোন পার্টিতে কোন দলে কিভাবে যাব, আমি একটু- ধেরে ইঁদুর ধরবো, ঢাকি শুদ্ধ বিসর্জন দেব, এই সমস্ত কোনো কথা উনি ওনার লাল ফেলো পাতার সেবাই। কলিগকে পর্যন্ত আরো বলুন। মিনিমাম সম্মান দিতে জানেন না। উনি যে আইনের সেবা করেন সেই সংবিধানের পর্যন্ত সম্মান দিতে জানেন না। ওনার রায়ের এগেনস্টে যদি কেউ অ্যাপেক্স একটা কোর্টে যায়, retribution move উনি করুন সেটা মনে হাইকোর্টে। করেন ওটা সংবিধান বিরুদ্ধ, হাইকোর্টে উনি একটা সেটাকে retribution মানেন না। move করুন। সংবিধানের সম্মান উনি সেটাকে মানেন না, বলছেন আঙুল ফালচাও। যাদের সম্পর্কে বলছে, আঙুল আরেকজন ফালচাও। যাদের সম্পর্কে বলছে, আঙুল ফালচাও। অভিষেক ব্যানার্জির সঙ্গে তার আতাত করে তারপরে নাকি সে রায় দিয়েছে। আমি মৌখিক অর্ডার মানি না, রিটেন অর্ডার নিয়ে আসুন। তারপর রিটেন অর্ডার নিয়ে আসা হয়েছে, তখন বলছেন যে আমি সবকিছু মানি না। সুপ্রিম কোর্টে উনি ডিভিশন এটা- বেঞ্চে এটা কোনো মানুষের ট্যাক্সের সুপ্রিম টাকায় কোর্টের প্রধান কোটি কোটি টাকা বিচারপতি খরচা করে ওনাকে সরিয়ে এই দিয়েছেন দুর্নীতিবাজ SSC মামলা গ্রস্ত থেকে। শাহজাহানদের রক্ষার ওনার এই জন্য পক্ষপাতিত্বের পশ্চিমবঙ্গের জন্য সরকার আজকে উনি বারবার SSC সুপ্রিম মামলা কোর্ট থেকে যাচ্ছে, সরে কানে গেছেন। দুটো আজকে থাপ্পড় ওনাকে খেয়ে সরিয়ে ফেরত দিতে আসছে। বাধ্য হয়েছে। সবসময় সুপ্রিম উনি কোর্ট হাইকোর্ট জানতেন আপনাদের আমি- যে ওনার থাপ্পড় কোনো মারছেন ভবিষ্যৎ কান ছাড়া, নেই আর। তবু তাই আমাদের উনি লজ্জা এখন নেই। আমি কেয়ার কাছে আসছি, কেয়ার কাছে রাজনৈতিক আসছি। দলে যাওয়া ছাড়া ওনার কোনো ভবিষ্যৎ ছিল না। বিষয়টা হচ্ছে, দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই 1000 দিনের উপরে রাস্তায় যে ছেলেমেয়েগুলো বসে আছে, শীত বর্ষা গ্রীষ্মকে উপেক্ষা করে প্রত্যেকটা সেক্টর, 35টা সেক্টর টোটাল আন্দোলন করছে, এই প্রত্যেকটা মানে ছেলেমেয়েরা, এদের একটা খুব আশা ছিল, ওনাকে একটা ভগবান প্রতিরূপ হিসেবে তারা দেখছিল। তার যে এই যে ইমেজটা, এই যে তার যে জায়গাটা, তিনি নিজেই খর্ব করে দিলেন। তার কারণ, তিনি যখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেলেন, আমার মনে হয় তিনি বিচারপতি হিসাবে মানুষের কাছে যেই স্তর পর্যন্ত উঠেছিলেন, সেই স্তরের থেকে অনেকটা নিচুতে নেমে গেলেন। তার কারণ, তিনি কিন্তু যখন কোনো দলে যোগ দিলেন, যে কোনো দলে তিনি যখন যোগ দেবেন, সেই দলের কিছু বাইন্ডিংস আছে, সেই দলের কিছু প্রোটোকল আছে, সেই দলের কিছু নর্মস আছে, সেগুলোকে তাকে মেনটেন করে চলতে হবে, তার বাইরে সে যাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা কথা, এইবার বিষয়টা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন আমি এমন একটা দলে যোগ দিলাম যেখানে দুর্নীতি নেই, যেখানে আপাদমস্তক দুর্নীতি। আমাকে শুনুন, আপাদমস্তক দুর্নীতি আছে। আপাদমস্তক দুর্নীতি। যিনি বিচারক ছিলেন, একটু বলুন। আমি একটা কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল হেলথ সার্ভিস ক্যাডার ছিলাম। আমি 86 ব্যাচের ক্যাডার, আমি 30 বছর চাকরি করেছি। চাকরিতে আমি ভিআরএস নিয়েছি, 7 বছরের চাকরি। আমি এসে বিজেপি জয়েন করেছি, আমার কি অধিকার নেই? অবশ্যই আজকে আমি জাজ নই বলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। উনি আমার পেশাটা ছিল বিচারপতি, ডাক্তারি। কিন্তু অবসর গ্রহণ আর করে বিচারপতির যাননি। পেশাটা হলো বিচার অবসর করা। গ্রহণ করে উনি বিচারের যাননি, মাধ্যমে অবসরের তিনি উঠে আগেই এসেছেন। চলে গেছেন। কেয়া
তাপস রায় জয়েন করলেন তৃণমূল থেকে বিজেপিতে, পরের দিন মুকুটমণি গেলেন বিজেপি থেকে তৃণমূলে। হয়তো আগামী 3-4 দিনে আরো অনেক চমক অপেক্ষা করছে। আমার প্রশ্ন, কেয়া, তুমি তো অনেক দিন ধরে রাজনীতি করছো, এই যে ধরো এই যে দলবদলের খেলা চলে, দলবদলের পালা চলে, এতে বোথ সাইড, এই যে যারা পুরনো থাকে যায়, আদি আগে নব্য, একটা দ্বন্দ্ব শুরু হয় না? আমাদের দলে নেই, আমি তো শুনছি উল্টে তৃণমূলে আছে আদি বনাম নব, আমাদের দলে নেই। কিন্তু আমি আরো অন্য প্রসঙ্গ আনছি, যেটা সুস্মিতাদি বলেন। সুস্মিতাদি, আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, আপনি বলছেন যিনি রাজনীতিতে যোগদান করছেন তার অবনমন করছে, তাহলে কি আমাদের এখানে যারা না, আমি বলেন দিদি, আপনি যেটা বলেছেন, আরে দিদি আপনি যেটা বলেছেন, আমি প্রশ্নটা রেটরিক্যাল প্রশ্ন, একটু বোঝার চেষ্টা করুন। আর এর আগে কি এরকম উদাহরণ হয়নি? আফতাব আলম থেকে বাহারুল ইসলাম, এরা অত্যন্ত সম্মানিত বিচারপতি ছিলেন, তারা অনেকবার কংগ্রেসের রাজনীতিতে সুস্মিতাদির দলে রাজ্যসভায় যোগদান করেছেন, ছেড়েছেন, আবার যোগদান করেছেন, এরকম বহু ঘটনা ঘটেছে। তৃণমূলের দুর্নীতি ধরিয়ে দিয়েছেন যিনি, তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের যে 56 কোটি টাকার গল্প, তৃণমূল এবং কংগ্রেস পুরো তৃণমূলে যে অভিজিৎ গাঙ্গুলিকে সেটা ধরিয়ে দিয়েছেন অভিজিৎ কংগ্রেস। গঙ্গোপাধ্যায়। শুনুন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কোনোদিনও তৃণমূল কংগ্রেস দলে নেবে না। কারণ কি জানেন যেতে তো, পারবে না। উনি না। আগেই আপনি তো বলেন, উনি চোর নিজেই ডাকাতদের দলে আমি কোনোদিন যাব না। একদম on case দেওয়ালে বলেছেন। উনি ভেতরে বিজেপি উনি ভেতরে দেওয়ালে শেখ শাহজাহান বলবেন না। আপনাদের দলে যেন নেই। তৃণমূলের কাছে লোক অভিজিৎ যাবে। গাঙ্গুলি নন। তৃণমূলে কোনো আমি- সন্তান লোক যাবে না। শেখ শাহজাহান। বলো, জি বলো, জি থামুন বলো, না। জি বলো, বলো, শেষ করো, বলো। আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখলাম কদিন আগে একটা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আমাদের তো আর 2-3টে অ্যারেস্ট বাকি, 2-3টে অ্যারেস্ট হলেই 2026 অব্দি এই গভর্নমেন্ট যাবে না, আমরা এমনি গভর্নমেন্টে ফেলে দিতে পারবো। মানে বিজেপির ভেতরের খবর উনি নিজে একা দায়িত্ব নিয়ে ফাঁস করে দেবেন, আমাদের কোনো চিন্তা নেই। উনি যেখানে দাঁড়াবেন, তৃণমূল ছাত্র পরিষদ ওনাকে হারানোর জন্য রেডি হয়ে আছে। অনিন্দিতা, সেন্সার করুন, নয়তো নিয়োগ কপালে দুর্নীতি, দুঃখ এই যে আছে যে বিজেপি। প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি প্রার্থীদের হয়ে যেসব আইনজীবীরা লড়াই করেছেন বা লড়াই করছেন, ঘটনাচক্রে তারা সবাই প্রায় বামপন্থী, তাদের কোনো না কোনো একটা বাম রয়েছে। এই যে বিচারপতি বিজেপিতে যোগ দিলেন, আপনি একজন মানে সমাজের মানুষ হয়ে আপনার কি ওপিনিয়ন? না, যেটা দিদি বললেন যে স্বাভাবিকভাবে বিচারপতিকে তো, বিচার ব্যবস্থাকে তো আমরা যে কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে দেখতে মানে প্রত্যাশা করি, সেখানে ডেফিনেটলি ইটস এ ভেরি বিগ সেটব্যাক, ভেরি বিগ সেটব্যাক। কে ঠিক কে ভুল তা বিচার হবে জনতার আদালতে। কিন্তু আজকে নারী দিবসের এই সন্ধ্যায় আপনারা, মানে আমি একা, যেহেতু আমার নারী দিবস হলো, কিন্তু নারী দিবস, এই সন্ধ্যায় আপনারা যেভাবে এসছেন, যেভাবে পার্টিসিপেট, হ্যাঁ, কিন্তু আলোচনা যে হলো, আপনাদের মতামত জানলাম, জনগণ আপনাদের মতামত শুনলো, অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকে এখানে আসার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।